শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব 2025 সালে তোমরা যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ব্যবসায় শিক্ষা শাখায় অংশগ্রহণ করবে সেই সকল শিক্ষার্থীদের নিয়ে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটি হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের লিখেছি আমরা হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র। তো লেনদেন আমার পূর্বে ভিডিওতে রয়েছে, লেনদেন কি, কোনগুলো লেনদেন, কি কি ঘটনা হলে লেনদেন হবে, আমরা কীভাবে লেনদেন চিহ্নিত করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। তো লেনদেন থেকে আমাদেরকে এটি জানতে হবে, মনে রাখতে হবে যে হিসাব বিজ্ঞানের লেনদেন থেকে প্রত্যেকটি লেনদেনে দুইটি করে পক্ষ হবে। একটি পক্ষকে আমরা ডেবিট এবং অপর পক্ষকে আমরা ক্রেডিট দ্বারা নির্ণয় করব, যেখানে একটি পক্ষ হবে গ্রাহক এবং আরেকটি হবে গ্রহীতা, মানে একজন সেবা প্রদান করবে এবং আরেকজন সেবা গ্রহণ করবে। তো হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র জানার পূর্বে আমাকে জানতে হবে হিসাব কত প্রকার। সনাতন পদ্ধতিতে হিসাব ছিল 3 প্রকার, সেটি হচ্ছে ব্যক্তিবাচক, তারপরে ছিল নামিক এবং সম্পত্তিবাচক। এই 3 ধরনের হিসাব আমার সনাতন পদ্ধতিতে হিসাব ছিল। তো আধুনিক পদ্ধতিতে এসে হিসাব হয়ে গেছে 5 প্রকার, সেটি হচ্ছে নামিক। নামিকটা হয়ে গেছে 2 ধরনের, একটা হচ্ছে আয় এবং অন্যটি হচ্ছে ব্যয়। এই সম্পত্তি এসেও 2 ধরনের হয়ে গেছে, সেটা হচ্ছে একটা সম্পদ এবং আরেকটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। এই 5 ধরনের আধুনিক পদ্ধতিতে 5 ধরনের হিসাব হয়। একটা হচ্ছে ব্যক্তিবাচক, আয়, ব্যয়, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। তো এখানে প্রত্যেকটা পক্ষকে আমরা, একটা পক্ষকে ডেবিট এবং অপর পক্ষকে সম সংখ্যক টাকা দ্বারা ক্রেডিট প্রকাশ করব। তো প্রথমে যদি আমরা আসি ব্যক্তিবাচক, ব্যক্তিবাচকে হবে 2টি। একটি হচ্ছে এক পক্ষ হচ্ছে সেবা গ্রহণ করবে, অপর পক্ষ সেবা প্রদান করবে। সেবা গ্রহীতা কে আমরা ডেবিট এবং সেবা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। এরপর লিখেছি আয়। আয়কেও আমরা 2টি শ্রেণীতে ভাগ করব। একটি হচ্ছে আয় যদি বৃদ্ধি পায়, ব্যবসায় আয় বৃদ্ধি পেলে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। এবং আয় যদি হ্রাস হয়, আয় হ্রাস পেলে ক্রেডিট, ডেবিট হবে, আয় হ্রাস পেলে হবে ডেবিট। এরপরে রয়েছে ব্যয়। ব্যয়টাকে আমরা 2 ভাগে ভাগ করব, সেটা হচ্ছে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। ব্যয় যদি বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। এবং ব্যয় যদি হ্রাস পায়, তার মানে ব্যয় যদি কমে যায়, তাহলে হবে ক্রেডিট। এরপরে সম্পদ। সম্পদ যদি বৃদ্ধি পায়, তাহলে হবে ডেবিট। এবং সম্পদ হ্রাস পেলে হবে ক্রেডিট। এরপরে দায় ও মালিকানা সত্ত্ব, সংক্ষেপে আমরা দায় লিখলাম। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং যদি হ্রাস পায় হবে ডেবিট। আমাকে হিসাব বিজ্ঞানে এই কয়েকটি জিনিস অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে হবে ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে হবে ডেবিট এবং ব্যয় হ্রাস পেলে হবে ক্রেডিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই এখানে এই চ্যাপ্টারটিতে মনে রাখতে হবে। যদি আমাদের এটি ছিল আমাদের লেনদেনের পরের চ্যাপ্টার, হিসাব চ্যাপ্টারে, তারপরেও লেনদেন চ্যাপ্টার অঙ্ক করতে গেলে আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই একটু স্মরণে বা মনে রাখতে হবে। তো এবার আমরা শিখব
যে লেনদেন থেকে আমরা কিভাবে আধুনিক পদ্ধতিতে লেনদেন শ্রেণীবিন্যাস করব। আমরা এখানে কিছু লেনদেন লিখেছি, যেগুলো লেনদেন আছে এবং লেনদেন নিয়ে এরকম এন্ট্রিও আছে এখানে। তো প্রথমটা যদি আমরা খেয়াল করি, পণ্য ক্রয় 10,000 টাকা, পণ্য বিক্রয় 15,000 টাকা, কর্মচারী নিয়োগ 10,000 টাকা, ভাড়া প্রদান 5,000 টাকা, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, ধারে বিক্রয় 5,000 টাকা। এখান থেকে লেনদেন চ্যাপ্টার থেকে আসার মতো গুরুত্বপূর্ণ দুটি আমরা এখানে প্রশ্ন লিখেছি, সেটি হচ্ছে লেনদেনগুলো কারণ সহ ব্যাখ্যা করো, যে কোনগুলো লেনদেন, কারণ সহ ব্যাখ্যা, এবং আধুনিক পদ্ধতিতে লেনদেনগুলো শ্রেণীবিন্যাস করো। তো এই দুটি অঙ্ক করার জন্যই হিসাব বিজ্ঞান বইতে কোনো নির্ধারিত কোনো ছক নেই। এখানে এক এক বইতে এক একভাবে এই দুটি প্রশ্নের সমাধান করা আছে, এক এক রকম ছক। তো ক নম্বর যদি আমরা খেয়াল করি, এখানে ক নম্বর লিখেছি যে কোনগুলো লেনদেন সেগুলো কারণ সহ ব্যাখ্যা, যে কেন এগুলো লেনদেন সেটা আমরা কারণ সহ ব্যাখ্যা করব। লিখব ক্রমিক নং। ক্রমিক নং এর পরে যেহেতু শুরুতেই বলেছি যে এখানে এক এক বইয়ে এক এক রকম ছক রয়েছে, তো আমরা যদি খেয়াল করি যে ক্রমিক নং, তারপর হচ্ছে লেনদেন কি না, আর এটা লিখব কারণ সহ ব্যাখ্যা, এটা কেন লেনদেন, আর যদি কেন লেনদেন না হয় কারণ সহ সেটা ব্যাখ্যা করব। তো আমরা যদি প্রথমটাই দেখি যে পণ্য ক্রয় 10,000 টাকা, যেহেতু এখানে পণ্য ক্রয় করা হয়েছে 10,000 টাকা, তাহলে অবশ্যই এখান থেকে ব্যবসা থেকে অর্থের পরিমাণ কমে গেছে, অর্থাৎ ব্যবসায় এটা আর্থিক পরিবর্তন এনেছে। তো ব্যবসায় আর্থিক পরিবর্তন হলে অবশ্যই সেটি লেনদেন হবে। তাহলে লিখব 1 নম্বর, এটি লেনদেন। কেন, কারণ সহ ব্যাখ্যা লিখব পণ্য ক্রয় করায় প্রতিষ্ঠানের নগদ অর্থ হ্রাস পেয়েছে ও অন্যদিকে পণ্য নামে একটি হিসাব, মানে ক্রয়, পণ্য নামে কোনো হিসাব হবে না, পণ্য বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে এটি লেনদেনের কারণ। যেহেতু এখানে কোনো তারিখ ছিল না, যদি তারিখ থাকতো তাহলে আমরা তারিখ লিখতাম, যেখানে কিছু না, এখানে আমরা ক্রমিক নং লিখেছি, তারিখ থাকলে তারিখ লিখব। ক্রমিক নম্বর 1, সেটি হচ্ছে পণ্য ক্রয়, অবশ্যই সেটি লেনদেন, কারণ পণ্য ক্রয় করার কারণে ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, এবং লেনদেন হওয়ার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য ছিল, যার ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে, তাহলে সেটি কিন্তু এটা ঘটেছে, তাহলে এটা লেনদেন। এরপর 2 নম্বর এন্ট্রি ছিল যে পণ্য বিক্রয়, তাহলে পণ্য বিক্রয় এটাও লেনদেন, কারণ পণ্য বিক্রি করার ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখব এটাও লেনদেন। কেন লেনদেন, পণ্য বিক্রয় করায় প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, তাই এটা লেনদেন। এরপর 3 নম্বরটা যদি আমরা খেয়াল করি, কর্মচারী নিয়োগ। দেখো আমরা এর আগে ভিডিওতে শিখেছি যে কোনগুলো লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী এটি কিন্তু লেনদেন হবে না, কারণ কর্মচারী নিয়োগ প্রদান করলেই বেতন দেওয়া হয় না। যেহেতু কর্মচারী নিয়োগ দিয়েছি, এখনো অর্থ প্রদান করিনি, তাহলে অবশ্যই এটি লেনদেন নয়। তাহলে লিখবো এখানে লেনদেন নয়। কারণ কি লেনদেন না হওয়ার? এর বড় কারণ হচ্ছে যে কর্মচারী নিয়োগ দেওয়ায় প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি।
আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি, যেহেতু আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি তাহলে এটা লেনদেন নয়। এরপর 4 নাম্বার ভাড়া প্রদান। ভাড়াটা অবশ্যই আমাকে যদি প্রদান হয় তাহলে অবশ্যই আমাকে ভাড়াটা দিতে হবে। যদি ভাড়া না দিয়ে থাকি তাহলেও সেটা লেনদেন হবে। যদি বলতো বকেয়া ভাড়া 5,000 টাকা, তার মানে বকেয়া মানে আমার ভাড়াটা এখনো প্রদান করা হয়নি, তাহলে ভাড়া যেহেতু প্রদান করা হয় নাই তার মানে সে আমার থেকে এখন ভাড়া পাবে, তার মানে আমি তার কাছে দেনা, তো সেক্ষেত্রেও লেনদেন হবে। আর যেহেতু এখানে বলেছে ভাড়া প্রদান তাহলে অবশ্যই সেটা লেনদেন। কারণ কি লিখব? কারণ হচ্ছে ভাড়া প্রদান করায় প্রতিষ্ঠানের নগদ অর্থ হ্রাস পেয়েছে। যেহেতু নগদ অর্থ হ্রাস পেয়েছে তার মানে ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, তাহলে অবশ্যই সেটি লেনদেন। এরপর 5 নম্বর এন্ট্রি ছিল আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। তাহলে আসবাবপত্র যেহেতু 20,000 টাকায় কেনা হয়েছে তাহলে প্রতিষ্ঠানের একদিকে নগদ অর্থ পরিমাণ কমে গেছে এবং অন্যদিকে প্রতিষ্ঠানের জন্য একটি নতুন সম্পত্তি বা আসবাবপত্র সেটি এসেছে, তাহলে এখানেও এটিও লেনদেন। কারণ কি লিখব? যে আসবাবপত্র ক্রয় করায় প্রতিষ্ঠানের নগদ অর্থ হ্রাস পেয়েছে, হ্রাস ও সম্পদ বৃদ্ধি পেয়েছে। যেহেতু আসবাবপত্র এটা একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। এরপরে সর্বশেষ এন্ট্রি যেটা 6 নম্বর সেটি লিখেছি ধারে পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠানের আমার নগদ অর্থ বৃদ্ধি পায়নি। ধারে মানে কি? তাকে আমি বাকিতে পণ্য বিক্রি করেছি, তাহলে এখন আমি তার থেকে নগদ টাকা পাইনি, তবে কোনো না কোনো এক সময় সে আমাকে টাকাটা ফেরত দিবে, তার মানে আমার যে পণ্যের মূল্য ছিল সেই মূল্যটা সে আমাকে পরিশোধ করবে। যেহেতু তাকে আমি পণ্য দিয়েছি তাহলে সে আমাকে এই পণ্যের বিনিময়ে অর্থ দিতে সে আমাকে বাধ্য। তাহলে অবশ্যই যেহেতু সে আমার প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গেছে এবং তার থেকে আমি টাকা পাবো বলে নিশ্চিত হয়েছি, তাহলে সেই ক্ষেত্রে এটি লেনদেন। কারণ হচ্ছে কি? ধারে বিক্রয় করায় প্রতিষ্ঠানের পণ্য হ্রাস পেয়েছে ও সম্পদ বৃদ্ধি পেয়েছে। কিভাবে সম্পদ বৃদ্ধি পেল? সেটি হচ্ছে সে আমার থেকে পণ্য নিয়েছে কিন্তু আমাকে সে নগদ অর্থ প্রদান করেনি। যেহেতু সে আমাকে নগদ অর্থ প্রদান করেনি তার মানে তার থেকে আমি এখন টাকা পাবো, সেটা আজ না হোক কাল সে আমাকে অর্থ প্রদান করতে বাধ্য রয়েছে, তাই সেই ক্ষেত্রে এটি লেনদেন। তো এখানে আমি উদাহরণস্বরূপ কিছু এন্ট্রি আমি লিখেছি, এছাড়া আরও অনেক এন্ট্রি রয়েছে। তো আমাদের মূল কথা হচ্ছে যদি আমরা লেনদেন চ্যাপ্টারটিকে ভালো করে জানতে পারি তাহলে অবশ্যই আমরা কোনগুলো লেনদেন সেটা লিখতে পারবো এবং কারণ সব ব্যাখ্যাটা এটা আমাদের মতো করে আমরা লিখব, নিজেদের মতো করে গুছিয়ে, যার কারণে আমরা প্রকাশ করতে পারি যে এটা লেনদেন এবং এটা লেনদেন নয়। তো এই হচ্ছে লেনদেন সম্পর্কে ক নম্বর প্রশ্ন যেটি ছিল সেটি প্রশ্নের সমাধান। আশা করি ক নম্বর প্রশ্নটি তোমাদের বুঝতে সহায়তা হয়েছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।